নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুরের সেই গুণধর এসপি ধৃতিমান সরকার, আমি তার কথাই বলছি। কলকাতা হাইকোর্টে যাচ্ছেন, এবার যেতে হবে। এবার সুচরিতা দাস তিনি মামলা করেছেন, ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন তিনিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মুভ করেছেন এবং সোমবার দিন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের মহামান্য বিচারপতির বেঞ্চে শেষ পর্যন্ত শুনানি আছে। ধৃতিমানবাবু, আপনি ব্যাগপত্র গুছিয়ে গাড়ি নিয়ে মামলা আদালতে মামলাটা লড়ার জন্য আইনজীবী সহ আসুন কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সুস্মিতা সোরেন এবং সুচরিতা দাসের মুখোমুখি হন। আমি বলছি এটা তার পাওনা ছিল। বলেছেন সেদিনকে যখন এই অত্যাচারটা সংগঠিত করেছিল মহিলা থানায়, এই সুচরিতা দাসের ওপর অত্যাচার সংগঠিত করা হয়েছিল, ওই মহিলা থানায় সুস্মিতা সোরেনের ওপর এবং একাধিক মহিলা কর্মীর ওপর অত্যাচার সংগঠিত করেছিল মহিলা থানা পশ্চিম মেদিনীপুরের পুলিশ। তখন সেটাকে ডিফেন্ড করার জন্য এই গুণধর ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুরের কুখ্যাত এসপি ধৃতিমান সরকার বলেছিলেন ওরা বামপন্থীরা করেছে। আচ্ছা বলুন তো, আমি খুব সিম্পল একটা কথা বলি, মহিলারা অত্যাচারিত হয়েছেন লকআপের মধ্যে, সেই অভিযোগ জানাচ্ছেন। সেটা ঠিক হতে পারে, সেটা ভুল হতে পারে, সেটা কারা করেছেন, সেটা বাম কোনো ছাত্র সংগঠন করেছেন, সেটা বলছেন কে? পশ্চিম মেদিনীপুরের এসপি। অর্থাৎ বাম না ডান, ডান হলে অন্যায্য ছিল, বাম হলে ন্যায্য। প্রথমত তার যুক্তিবোধ, আমি বলছি ধৃতিমান সরকারের যুক্তিবোধ এক। দ্বিতীয়ত হচ্ছে যখন কখনো এই জাতীয় অভিযোগ ওঠে কোনো মহিলাদের তরফ থেকে যে লকআপে নিয়ে গিয়ে আমাদের উপর অত্যাচার হয়েছে, সেটার মধ্যে বানানো থাকতে পারে, সেটার মধ্যে সত্যতা থাকতে পারে। একজন এসপির প্রথম ভূমিকাটা কি? প্রথম ভূমিকাটা হচ্ছে যে আমরা অভিযোগ খতিয়ে দেখব, আমরা তদন্ত করে দেখব, দরকারে তদন্ত কমিশন তৈরি করব, তার রিপোর্টের ভিত্তিতে যদি কেউ অপরাধী হয় তার শাস্তির ব্যবস্থা করব, যদি অপরাধী না হয় তাহলে এই মামলাটা নাকচ হয়ে যাবে। এটা তো একজন এসপি সিম্পল বক্তব্য। কি বলেছিলেন সেই কুখ্যাত ধৃতিমান সরকার? আমি তার কথা শোনাতে চাই না। পশ্চিম মেদিনীপুরের এসপি তিনি কি বলেছিলেন? না না, এসব কিছু হয়নি। অর্থাৎ যে মুহূর্তে অভিযোগ উঠেছে সঙ্গে সঙ্গে কিছু হয়নি। আমি বলছি এটা ক্রিমিনাল সাইকোলজি যারা স্টাডি করেন, আমি তাদের সঙ্গে কথা বলে বুঝেছি, জেনেছি যে মানুষ যখন চট করে যে কোনো ঘটনা অস্বীকার করে তার মানে ঘটনাটা ঘটেছে। আমি বলছি পশ্চিম মেদিনীপুরে এসপি তো ওই মহিলা থানার ভেতরে ছিলেন না, তাহলে সাংবাদিকরা যে মুহূর্তে বলেছেন সঙ্গে সঙ্গে সেটাকে তিনি অস্বীকার করলেন কি করে? তিনি তার মহিলা থানার ওসি সাথী বারিককে বাঁচালেন কোন যুক্তিতে? অর্থাৎ তিনি জানতেন কিছু একটা হয়েছে, এবং জানার পর, আমি কেন বলছি জানতেন, আমি সেটা আপনাদের যুক্তি দিয়ে বোঝাবো। তিনি জানতেন কিছু একটা হয়েছে, কিছু করা হয়েছে, কিছু অত্যাচার করা হয়েছে, এবং সেই জন্য সঙ্গে সঙ্গে উড়িয়ে দেওয়া। আবার তারপরে কি কলকাতা হাইকোর্টে যাক, আমরাও যাব। এই গুণধর ধৃতিমান সরকারের কীর্তি প্রচুর আমরা শুনেছি অতীতে। বহু মানুষ আপনারা আমাদের পাঠিয়েছেন, ছবি পাঠিয়েছেন, দৃশ্য পাঠিয়েছেন, বিভিন্ন ঘটনা পাঠিয়েছেন, আমরা দেখেছি, আমরা বলিনি কিছু। কিন্তু এবার তো বলার সময় এসছে যে একটা লকআপের মধ্যে মহিলাদের আপনি রাত্রিবেলা রাত 2টোর সময় ছাড়ছেন। আপনার ক্ষমতা নেই সকাল 6টা বা 8টার সময় তাদের ছাড়া, রাত 2টোর সময় নির্জন এলাকায় মহিলাদের ছেড়ে দিচ্ছেন, না রাখলাম না কাস্টাডিতে। তাদের অপরাধটা কি? তারা মেদিনীপুর বিশ্ববিদ্যালয় সেদিনকে ছাত্র ধর্মঘট ডেকেছিল দুটি ছাত্র সংগঠন, এসএফআই, ডিএসও। সরকারের বিরোধিতা থাকতে পারে, সরকার পুলিশ প্রোটেকশন দিতে পারে। যারা এলেন, আমি সেই ভিডিওটা দেখেছি বলে বলছি, ডিএসও যারা ওই একটা মিছিল করে এসছিল, 10 থেকে 12 জন খুব বেশি হলে, কয়েকজন পুরুষ কয়েকজন মহিলা, তারা স্লোগান দিতে দিতে যে মুহূর্তে পুলিশের গেটে এসছেন সঙ্গে সঙ্গে তাদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে নিক্ষেপ করা হলো। পুলিশের অ্যাটিচিউড পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই পুলিশকে তুলেছেন। শুধু তাই নয়, এক যুবক পড়ে গিয়েছিল, বেশি বয়স নয় ছাত্রটি, পড়ে যাওয়ার পর তার বুকের ওপর উঠে একজন পুলিশ মারছে। শুধু তাই নয়, পেছন থেকে একজন পুলিশ অফিসার, আমি জানি না সেই ধৃতিমান কিনা, বুঝতে পারছিলাম না, ছবিটা আমাদের কাছে আছে, বুট দিয়ে মারছে। ভাবুন, একটা অল্পবয়স্ক ছাত্র, সে মাটিতে পড়ে গেছে, তার বুট দিয়ে মারছে। সেই দৃশ্যটা আমার কাছে আছে, আমি স্ক্রিনশটগুলো রেখে দিয়েছি, যথাসময় আবার এগুলো দেবো। আমি সুস্মিতা সোরেন, সুচরিতা দাসদের অনুরোধ করব যে এই ছবিগুলো আপনারা হাইকোর্টে কাইন্ডলি প্রডিউস করবেন। কি অত্যাচার হয়েছে, তাদের অপরাধটা কী ছিল? তারা স্লোগান শাউটিং করেছেন, তারা ধর্মঘটের সমর্থনে তারা স্লোগানটা দিয়েছেন। সরকারের পছন্দ না হতে পারে, পুলিশের পছন্দ না হতে পারে। সেই সময় বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাও চলছিল না, নর্মাল ডে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা স্কুলে হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় তো হচ্ছিল না। সেই বিশ্ববিদ্যালয়ে গেটে অন্তত শতাধিক পুলিশ ছিল। 10 জনকে প্রিজন ভ্যানে তোলাটা তো খুব কঠিন কাজ ছিল না, এবং তারা করেওছেন, কিন্তু করার আগে তাকে মারতে হলো কেন? এক, তারপর প্রিজন ভ্যানে ওঠার পর
আমি সেটা এবিপি আনন্দে দেখেছি। এই ধৃতিমান সরকারের, কুখ্যাত ধৃতিমান সরকারের পুলিশ, এটি ছেলে পাগলের মতো বলছেন একটু জল দিন, একটু জল। কোনো একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন, তখন একজন পুলিশ গিয়ে এরকম মানে নেটের ওপর দিয়ে থাপ্পড় মারছে। ভাবতে পারেন কতটা নৃশংস, কতটা নির্মম, কতটা নির্লজ্জ। আমি বলছি ওই পুলিশ কর্মী যিনি থাপ্পড়টা মারছেন তার পরিবারে স্ত্রী কন্যা নেই? ধৃতিমান সরকার আপনার পরিবারে মহিলা নেই? আমি বলছি আপনারা যারা পশ্চিম মেদিনীপুরে পুলিশটাকে সামলান, সব পুলিশ খারাপ নয়, আমি আবারও বলছি, কিন্তু যারা এই কীর্তিগুলো করছিলেন সেদিনকে, আপনাদের পরিবারে স্ত্রী পুত্র কন্যা কেউ নেই? একজন ছাত্র চেঁচিয়ে জল চাইছে না, তাকে মানে ওই প্রিজন ভ্যানের ওপর থাপ্পড় মারছেন। সে দৃশ্য এবিপি আনন্দে দেখেছে। আপনাদের লজ্জা লাগবে না? সামান্য লজ্জাবোধ নেই? নির্লজ্জ বেহার দল সব। আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা এরা পুলিশের চাকরি করে, যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ম্যাম করেন, আর দিনের পর দিন কুর্সিতে বসে থাকেন, তাই না? এবার চলুন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কোর্টে গিয়ে জবাব দেবেন যে গরম মোমটা কেন ফেলেছিলেন। সুস্মিতা সোরেনের হাতে সেই ছাপ এখনো আছে। আমি বলছি সুস্মিতা সোরেন কোন রাজনৈতিক দলের আমার দেখার দরকার নেই, সুচরিতা দাস কোন রাজনৈতিক দলের দেখার দরকার নেই। বাংলার সমস্ত মানুষ এই মহিলাদের পাশে দাঁড়ান। কেন আপনাদের পরিবারও কিভাবে এভাবে অত্যাচারিত হতে পারে? আবার কি থানার মধ্যে নো সিসিটিভি জোন আছে, সেইখানে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। ভাবতে পারেন, কোমরের বেল্ট খুলে মেরেছে। মহিলা বলছেন, আমি বলছি এই অভিযোগের যদি 10% সত্যতা থাকে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সমস্তটাই মহিলারা বানিয়ে বলেছে, সুচরিতা দাস, সুস্মিতা সোরেন যা বলেছেন বানিয়ে বলেছে। আমি এবারে আপনাদের একটা যুক্তি দিই। মর্নিং শোজ দ্য ডে, একটা 10 জনের আন্দোলন ভাঙার জন্য বুটের ডগা দিয়ে যখন কেউ মারতে পারে, যখন খাবার জল চাইলে যখন থাপ্পড় মারতে পারে, সেই পুলিশ, মহিলা পুলিশ থানায় গেলে কি করতে পারে বুঝতে পারছেন? এরা অভিযোগ জানিয়েছেন কোমরে বেল্ট খুলে মেরেছেন, হিন্দি চটুল গান বাজিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মানে আমি বলছি হাতে মোম ফেলেছেন, এবং যে যে অত্যাচার করেছেন সমস্ত মহিলারা বলতে পারছেন না সবার সামনে। সে ভিডিওটা আপনাদের কাছে আমি দেখিয়েছি। আমি বলছি মর্নিং শোজ দ্য ডে তোলার সময় থেকে কুখ্যাত ধৃতিমান সরকার নবান্নের কাছে নম্বর পাওয়ার জন্য এই কীর্তিটি করেছে। আমি আরও একটা প্রমাণ আজকে আপনাদের কাছে পেশ করবো এই প্রতিবেদন শেষ করার সময়। আমি বলছি সোমবার দিন তো জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে শুনানি হবে। সুস্মিতা সোরেন, সুচরিতা দাসের হয়ে আইনজীবীরা মামলা লড়বেন। আমাদের সেদিকে নজর থাকবে, সেই নিয়ে আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু চিনে রাখুন, এইসব পুলিশ অফিসারগুলোকে মার্ক করে রাখুন, বিশেষ করে কুখ্যাত ধৃতিমান সরকার। অনেক আছে, কলকাতায় আকাশ মাগারিয়া আছেন, শান্তনু সিনহা বিশ্বাস আছেন, 9 বছর ধরে কালীঘাট থানায় বসে আছেন, রাজীব কুমার একজন, বিনীত গোয়েল একজন, কত বলবো, অনিশ সরকার বসে আছেন। বলছি এরা কি ভাবছেন পশ্চিমবঙ্গটাকে? করলে জনমানুষে ক্ষমা পেয়ে যাবেন তো? একজন গবেষক, সুস্মিতা সোরেনের পরিচয় জানছিলাম যে প্রাক্তনী, পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গবেষক, সেই কন্যাকে হাতে মোম ফেলে বেল্ট দিয়ে পিটিয়েছেন, তাই না? আচ্ছা, এই পাপের প্রায়শ্চিত্ত ধৃতিমান আপনাদের করতে হবে। আমরা স্টোরিটা ফলো আপ করবো। আমরা ধৃতিমান সম্বন্ধে এতদিন ধরে যা যা কুকীর্তির কাহিনী শুনতাম, আমরা সেগুলো সম্প্রচার করিনি। সময় হবে, স্পেসের হবে, এবার থেকে করবো, নিয়মিত করবো, চিনিয়ে দেবো ধৃতিমানটিকে কি। এবং আমি বলছি কেন্দ্রীয় সরকারের কাছে বলছি, কেন তারা ব্যবস্থা নেবেন না? কেন রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নেন? বাম ডান দেখার দরকার নেই, পুলিশি কাস্টাডিতে আপনি অত্যাচার করবেন আর তারপর 7 খুন মাপ? কেন মানুষের আইনের প্রতি, সংবিধানের প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে বলুন তো? আমি এই প্রশ্নটা রাখছি আপনাদের কাছে। কেনই ধৃতিমান সরকারকে গড়াদের মধ্যে পড়া হবে না? আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি যে সম্ভবত এটা ডিসেম্বর মাসে জাল সালাই নিয়ে আন্দোলন করছিল এই সুচরিতারা পশ্চিম মেদিনীপুরে। সেই সময় এদের ওই পুলিশের কাস্টাডিতে তুলে নিয়ে গিয়েছিল এবং বলেছে 50-60 জন আমাদের উপর এমন অত্যাচার করেছে, আমরা খুব অসুস্থ হয়ে পড়েছি, আমাদের ওসি নাকি সাংঘাতিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তারপরে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর একজন ওসি, মহিলা থানার ওসি, তিনি আইসিসিউতে ভর্তি হয়েছিলেন এমনও শোনা গিয়েছিল। আমি আজকে এই ভিডিওটা দেখাবো, আছে দেখুন তো, এইটা দেখুন তো। এই মহিলা থানার ওসি, বলা হচ্ছে ইনি স্বাতী বারিক, আমি চিনি না। ইনি কি মানে খুব অসুস্থ হয়ে ওই এতে ভর্তি হয়েছিলেন, আইসিসিউতে ভর্তি হয়েছিলেন? যে ভিডিওটা দেখাবো, দেখলে বুঝতে পারবেন। এই অভিনয়, এই ভণ্ডামিগুলো করে আদালতে কাছে গিয়ে বলে, স্যার আমরা প্রচণ্ড পিটুনি খেয়েছি আমাদের অফিসাররা। আমি বলছি কত বড় অপরাধী চিন্তা করুন, যে হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে আইসিসিউতে গুরুতর অসুস্থ বলে,
আর সেই হসপিটালের ভেতরের চেহারাটা কোনো একজন ক্যামেরাবন্দি করেছেন, সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল করেছেন। আমার কাছে সেটা এসছে। আমার মনে হলো একটু আপনাদের দেখানো দরকার যে ওই পশ্চিম মেদিনীপুর মহিলা থানার ওসি সম্ভবত 22শে ডিসেম্বর জাল স্যালাইন নিয়ে আন্দোলনের পর যখন আন্দোলন হয়েছিল তখন তিনি কি এত মার খেয়েছেন, এত অসুস্থ হয়েছেন, তিনি নড়তে পারছেন না, আইসিইউতে ভর্তি হয়েছেন। আর সেই আইসিইউতে ভর্তি হওয়ার পরের দৃশ্যটা দেখুন। কলেজের না কলেজের ছেলে মেয়েরা কলেজের মেয়েদের অফিসের সামনে ভিডিও করছে, সামনে পুলিশগুলো সব ছেলে না এসে হয়েছে আর আমাদের নিজের কাম মেয়েরা শরীর তো মানে কলেজের মধ্যে তো নয় আমি করছি পটপট করে দেখছি। হ্যাঁ আমরাও ছিলাম, সবাই ছিলাম, আমাদের ভিতরে সবই রয়েছে পুলিশ ছাড়া তুমি বলছি বলে বসে বসে শুনেছি পুলিশগুলো ফলস ইঞ্জুরি দেখা যাচ্ছে।